প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের পরিমাণগত রসায়নের একটি ক্রিটিক্যাল টপিক, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে কোন একটা বিক্রিয়াকে সমর্থ করা। আমরা শুরুতে প্রথম যে উদাহরণটা পড়বো সেটা হচ্ছে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটি আছে তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে কিভাবে সমর্থন করতে পারি। যেহেতু আমাদের টপিকটা একটু কঠিন হয় বা সেক্ষেত্রে আমরা একটু ধারাবাহিক স্টেপ বাই স্টেপ এই বিক্রিয়াটাকে সমর্থন করা আমরা শিখবো। শুরুতে আমরা যে কাজটুকু করবো সেটা হচ্ছে আমাদের পদার্থ বিক্রিয়া। এই পদার্থ বিক্রিয়া বলতে আমরা বুঝবো এখানে আমরা যারা যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে তাদের অংশটুকু আমরা লিখি। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই বিক্রিয়ার তিনটা প্রোডাক্ট আছে বা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে অম্লীয় লঘু সালফেটিক অ্যাসিড। ওই পদার্থ বিক্রিয়ায় আমরা বিক্রিয়াটা কেমন ভাবে সাজাবো, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আগে বিজারক পদার্থ অর্থাৎ ফেরাস সালফেটকে আমরা আগে লিখবো, দেন হচ্ছে জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেটটাকে লিখবো এবং সর্বশেষ অম্লীয় দ্রবণ সালফারিক অ্যাসিডটাকে আমরা লিখবো। আমরা একটু সাজায় লিখি। প্রথমে আমরা লিখবো হচ্ছে আমাদের ফেরাস সালফেট, তার সাথে আমাদের হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সর্বশেষ হচ্ছে আমাদের সালফারিক অ্যাসিড। আমরা আবার একটু মনে করে দিই আমাদের লেখার যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে বিজারক পদার্থ আমরা লিখলাম ফেরাস সালফেট, দেন হচ্ছে জারক পদার্থ আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবং সর্বশেষ অম্লীয় দ্রবণ সালফারিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এই যে তিনটি বিক্রিয়ক আমাদের আছে, এরা যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন তো অবশ্যই আমাদের উৎপাদ তৈরি হবে। প্রাথমিকভাবে আমরা উৎপাদ কি সেটা আমরা আপাতত জানি না, সেক্ষেত্রে আমরা উৎপাদের জায়গাটা আমরা প্রথমে খালি রাখবো, সেটা আমরা পরবর্তীতে আমরা আসে ফিল আপ করবো। এখন আসা হচ্ছে এই যে আমাদের পদার্থ বিক্রিয়া তার সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের এবার আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ আয়নিক সমীকরণ বলতে আমরা আসলে কি বুঝি? আয়নিক সমীকরণ বলতে বোঝায় এখান থেকে আমাদের যে বিক্রিয়কগুলো আছে তাদের দর্শক আয়নগুলোকে আমরা বাদ দিব। এই দর্শক আয়ন বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেক্ষেত্রে হচ্ছে একটা যোগে আমাদের কিন্তু দুইটি অংশ থাকে, একটা হচ্ছে ধনাত্মক অংশ, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক অংশ। যোগের প্রথম অংশটুকু হচ্ছে ধনাত্মক বা ক্যাটায়ন, পরবর্তী অংশটুকু হচ্ছে ঋণাত্মক বা কি বলতো অ্যানায়ন। এবং আমরা একটা সাথে আরো একটা জিনিস মনে রাখবো, একটা যৌগ থেকে যতটুকু ঋণাত্মক আয়ন বাদ দেওয়া হবে তার সমপরিমাণ ধনাত্মক চার্জ আমরা পাবো, এবং একই সাথে ধনাত্মক চার্জ যতটুকু বাদ দেওয়া হবে তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ আমরা পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে সালফেটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের সালফেট কিন্তু আমরা জানি সালফেট 2-। এই প্যারা সালফেট থেকে সালফেটটা বাদ দিয়ে দিলে আমাদের হবে আয়রন কত প্লাস 2+। একই রকম আবার আমরা যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই যে অংশটা তো কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ডাইক্রোমেট। তাহলে আমরা যদি এখান থেকে দুইটা পটাশিয়াম বাদ দিয়ে দিই, পটাশিয়াম আমরা জানি ধনাত্মক চার্জ, যদি এখান থেকে আমরা দুইটা পটাশিয়াম আয়ন বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে ডাইক্রোমেট আছে সেটা হচ্ছে 2- হবে। আমাদের ডাইক্রোমেটটা হবে 2-। তাহলে যে কথাটা বলছিলাম, একটা যৌগ থেকে যতটুকু ঋণাত্মক আয়ন বাদ দেওয়া হলো তার সমপরিমাণ কিন্তু আমরা ধনাত্মক আয়ন পেয়েছি। একই সাথে কোন একটা যৌগ থেকে যতটুকু অংশ ধনাত্মক আয়ন বাদ দেওয়া হলো তার সমপরিমাণ কিন্তু আমরা ঋণাত্মক আয়ন পেয়েছি। আচ্ছা, তো আমরা এখন দর্শক আয়ন গুলা বলতে আসলে কি বোঝায় সেটা একটু জানতে হবে। দর্শক আয়ন হচ্ছে যাদের বিক্রিয়া এবং উৎপাদে আমাদের জারণ মানের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বলবো হচ্ছে দর্শক আয়ন। অর্থাৎ যাদের জারণ মানের কোনো ধরনের পরিবর্তন হয় না সেই সকল আয়নকে আমরা বলবো হচ্ছে দর্শক আয়ন। তো আমরা হচ্ছে আমরা আমরা একটা চার্ট তোমাদেরকে করাইছিলাম, সেখানে আসলে দর্শক আয়ন কি সেটা আমরা মোটামুটি ধারণা পাই। আমরা আবার একটু মনে করে দিচ্ছি, এই ফেরাস সালফেট থেকে যদি আমরা সালফেটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে আয়রন কত প্লাস 2+। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যদি আমরা পটাশিয়ামটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ডাইক্রোমেট 2-। এবং আমরা জানি সালফারিক অ্যাসিড যিনি আছেন তাকে যদি আমরা বিয়োজিত করি আমরা কিন্তু দুইটা অংশ পাই, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে আমাদের সালফেট আয়ন। তো আমরা যদি এখান থেকে সালফেটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে কি আয়ন বলতো, হাইড্রোজেন আয়ন। আমাদের হচ্ছে কি বলতো, হাইড্রোজেন আয়ন আমরা পাবো। তাহলে আমরা সালফারিক থেকে সালফেট বাদ দিলাম আর আমরা পাচ্ছি হচ্ছে কি বলতো, হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা একটা বোঝা যাচ্ছি, প্যারাস সালফেট থেকে সালফেট আয়নটা বাদ দেওয়ার পর আমরা পেলাম হচ্ছে আয়রন 2+ বা প্যারাস আয়ন। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম আয়নটা বাদ দেওয়ার পর আমরা পেলাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন, এবং সালফারিক অ্যাসিড থেকে আমরা সালফেটটা বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন আমরা যে তোমাদেরকে একটা চার্ট করেছিলাম সেখানে তোমাদের একটা
অপশন ছিল বিক্রিয়ার শেষ অবস্থা, অর্থাৎ কোন একটি আয়ন বিক্রিয়ার পরবর্তী তার পরিবর্তনটা কিভাবে হয় সেটা আমরা ওই ক্লাস থেকে জেনেছি। আমরা আবার একটা রিমাইন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে Fe2+ অর্থাৎ ফেরাস আয়ন থাকলে বিক্রিয়া করে সেটি হচ্ছে Fe3+ অর্থাৎ ফেরিক আয়ন, এবং পটাশিয়াম এই যে ডাইক্রোমেট আয়ন যিনি আছেন যেটা বিক্রিয়ার পরে পরিবর্তন হয় তার হয় ক্রোমিয়াম 3+। আচ্ছা, আর হাইড্রোজেন আয়ন থাকলে বিক্রিয়া পরে সবসময় মনে রাখবে এটা পানি উৎপন্ন করে। তাহলে আবার একটু মনে করে দিচ্ছি, আয়রন 2+ থেকে বিক্রিয়া পরবর্তী অবস্থা হচ্ছে আয়রন 3+, ডাইক্রোমেট আয়ন থাকলে বিক্রিয়া হচ্ছে ক্রোমিয়াম 3+, এবং হাইড্রোজেন আয়ন থাকলে হচ্ছে আমাদের বিক্রিয়া পরে উৎপন্ন হবে কি বলতো পানি। এই যে বিক্রিয়াটা আমাদের ঘটলো আয়নিক সমীকরণ, এখান থেকে আমরা এবার শিখবো আমাদের কিভাবে জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং হচ্ছে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে আমরা একটু চলে আসি আমাদের জারণ বিক্রিয়া। আচ্ছা, জারণ বিক্রিয়া কি আসবে আমাদের এটা মনে রাখার জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে বিক্রিয়ার পরে যদি জারণ মান বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা বোঝায়, আর বিক্রিয়ার পরে যদি জারণ মান কি পায় বলতো হ্রাস পায় তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা বোঝায়। আর ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, ইলেকট্রন যখন গ্রহণ করে তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা একটু এখানে টেকনিক্যালি মনে রাখবো যে আমাদের হচ্ছে কি বলছি, আমাদের মনে রাখতে হবে জারণ মান বাড়লে, জারণ মান যদি বাড়ে তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা বোঝায়, ইলেকট্রন ত্যাগ। আর যদি আমাদের মনে যদি পারি সেটা হচ্ছে জারণ মান কমলে, জারণ মান কমলে ইলেকট্রন কি বোঝাবে বলুন তো গ্রহণ বোঝাবে। এই পয়েন্টটা আমরা একটু মনে রাখবো আমাদের, তাহলে আমাদের খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তারপর চলে আসছে আমাদের আমাদের হচ্ছে জারণ বিক্রিয়া। আমরা যদি লক্ষ্য করি প্রথম হচ্ছে আয়রন কত প্লাস, আমাদের আয়রন ছিল হচ্ছে 2+, এবং আয়রন 2+ যখন ছিল বিক্রিয়ার পরে তার পরিবর্তিত অবস্থা হচ্ছে আয়রন 3+। তো আমরা যদি শুরু করি আমাদের বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় আয়রনের জারণ মান ছিল +2 এবং বিক্রিয়ার পরবর্তীতে তার জারণ মান হচ্ছে +3। তাহলে তার জারণ মান কিন্তু 1 বৃদ্ধি পেয়েছে। আমরা একটু আগে বলছিলাম জারণ মান যদি বাড়ে ইলেকট্রন কি বোঝাবে ত্যাগ, যেহেতু তার জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা বুঝবো সে একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করে। তাহলে Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়। এবার চলে আসবে আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, তো বিজারণ বিক্রিয়াটা কিভাবে হবে এটা একটু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে আমাদের ছিল ডাইক্রোমেট আয়ন, যার পরিবর্তিত হয়ে আমাদের কি হয়েছে ক্রোমিয়াম। এখন আমরা দেখব যে এখানে জারণ মান বাড়ছে নাকি কমছে। একটা জিনিস মনে রাখবা জারণ মান পরিবর্তন হয় কেন্দ্রীয় পরমাণু, আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণুটাকে ক্রোমিয়াম। আমাদের এখন লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই প্রাথমিক অবস্থায় ক্রোমিয়ামের জারণ মান কতটুকু আর বিক্রিয়ার পরবর্তীতে তার জারণ মান কতটুকু হয়েছে। বিক্রিয়ার পরবর্তী অবস্থা আমরা অবশ্যই দেখতে পাই যে এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। আমরা এখন জানবো এই যে ডাইক্রোমেট আয়নটা আছে এখানে ক্রোমিয়ামের জারণ মানটা কতটুকু, এটা বের করার কিন্তু আমরা তোমাদেরকে শিখাইছিলাম। সেটা কিভাবে, এটা যদি একটা সম্পূর্ণ আয়ন আর সম্পূর্ণ আয়নের জারণ মানটা হচ্ছে তার 4 সংখ্যার মান, অর্থাৎ ডাইক্রোমেট আয়নে যদি 4 সংখ্যা -2 তাহলে সম্পূর্ণ আয়নের জারণ মান হচ্ছে -2। আমাদের প্রয়োজন হচ্ছে ক্রোমিয়ামের জারণ মানটা আমাদের দরকার। আমরা জানি যার জারণ মানটা আমরা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে x। যদি আমাদের ক্রোমিয়াম পরমাণু দুইটা আছে তাহলে এখানে হবে 2x, আর অক্সিজেনের জারণ মানটা আমরা জানি হচ্ছে -2। যদি এখানে অক্সিজেন পরমাণু আছে 7 জন তাহলে 7 দ্বারা সেটা কি করতে হবে গুণ করতে হবে। তাহলে এই অংশটুকু আমরা যদি করি x এর মানটা আমরা এখন বের করব, তাহলে কতটুকু দাঁড়ায় 2x - 14 ইকুয়াল টু কত বলতো -2। দ্যাট মিন্স সহজ করে যদি বলি x এর জারণ মানটা এখান থেকে বের হবে +6। যেহেতু x এর ভ্যালুটা +6 তার মানে আমরা বুঝতে হবে এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ মানটা হচ্ছে আমাদের +6। তাহলে আমরা কিন্তু শুরুতে আমাদের এই ডাইক্রোমেট আয়নে আমাদের ক্রোমিয়ামের জারণ মানটা পাচ্ছি কতটুকু +6, আর বিক্রিয়া পরে তার জারণ মানটা হচ্ছে কতটুকু বলতো +3। যেহেতু +3 থেকে +6 থেকে +3 হচ্ছে আমাদের জারণ মান পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে জারণ মান কিন্তু আমাদের কি পেয়েছে বলতো হ্রাস পেয়েছে বা কমে গেছে। আমরা জানি জারণ মান যখন কমবে তখন সেটা কি বোঝায় বলতো ইলেকট্রন গ্রহণ।
যেহেতু +6 থেকে +3 হয়েছে, আমাদের যার মান 3টা কমেছে, তার মানে হচ্ছে সেই 3টে ইলেকট্রন কি করে বলুন তো? আবার দেখাচ্ছি, ক্রোমিয়াম +6 থেকে +3 হয়েছে, যার মান কি পেয়েছে বলতো? হ্রাস পেয়েছে। কতগুলো হ্রাস পেয়েছে? 3টা। সেক্ষেত্রে সে 3টে ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ। যেহেতু এই বিক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিক্রিয়াকে সমতা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, আমাদের বিক্রিয়কে ক্রোমিয়াম হচ্ছে 2 জন এবং উৎপাদের ক্রোমিয়াম পরমাণু হচ্ছে কি বলতো? 1। তা আমরা যদি সমতা করার জন্য যাই, তাহলে সেক্ষেত্রে এখানে ক্রোমিয়াম পরমাণু হচ্ছে আমাদের 2টা হবে। এখন এই পাশে ক্রোমিয়াম কতগুলো আছে? আমাদের 2টা আছে। তাহলে আমরা যে বললাম 3টে ইলেকট্রন ত্যাগ করে, এটা আসলে আমাদের একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য আমরা হিসাব করেছি। যেহেতু উভয় পাশে এখন 2টা করে ক্রোমিয়াম পরমাণু আছে, তার মানে একটি ক্রোমিয়াম যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে, 2 জন ক্রোমিয়াম পরমাণু মিলে আমাদের ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে 6। খেয়াল করো, শুরুতে কিন্তু আমাদের একটি ক্রোমিয়াম পরমাণু 3টে ইলেকট্রন গ্রহণ করে, সেই ক্ষেত্রে 2টি ক্রোমিয়াম পরমাণু টোটাল আমাদের 6টা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। এটুকু হচ্ছে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়ার কনসেপ্ট। এখন আমাদের বিজারণ বিক্রিয়া একটা বাড়তি কাজ আছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, মনে রাখবেন, বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকে, আমাদের ডান পাশে তত মোল পানি তোমাকে দিতে হবে। যেহেতু এই পাশে আমাদের অক্সিজেন পরমাণু আছে 7 জন, তার মানে ডান পাশে আমাদের পানি লিখতে হবে 7 মোল কি বলুন তো? পানি। আচ্ছা, এই যে 7 মোল পানি আমরা এখানে লিখলাম, এই লেখার সাথে সাথে দেখো তো আমাদের হাইড্রোজেন সংখ্যা কিন্তু কতগুলো হয়ে যাচ্ছে? 7 দুগুণে 14টা। এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে আবার বাম পাশে 14টি প্রোটন বা হাইড্রোজেন আয়ন দিতে হবে। তাহলে আমরা আবার একটু বলি, আমাদের বিজারণ বিক্রিয়া কিন্তু একটা বাড়তি কাজ আছে। সেটা কি? বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, আমাদের ডান পাশে তত মোল পানি তোমার উৎপন্ন হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের 7 মোল পানি এখানে উৎপন্ন হয়েছে, আমাদের হাইড্রোজেন সংখ্যা কিন্তু 14টা আবার এখানে বেশি হয়ে যাচ্ছে। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা বাম পাশে ততগুলো হাইড্রোজেন আয়ন যোগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। আমরা জারণ বিক্রিয়া পেয়েছি এবং বিজারণ বিক্রিয়া পেয়েছি। আমরা লক্ষ্য করে যদি আমাদের জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করেছে 1টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে আমাদের 6টি। তাহলে আমরা এটাকে যদি সমান করতে চাই বা সমতা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা জারণ বিক্রিয়াটাকে 1 নং সমীকরণ কল্পনা করতে পারি এবং বিজারণ বিক্রিয়াকে 2 নং সমীকরণ কল্পনা করতে পারি। তো ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য আমরা হচ্ছে 1 নং বিক্রিয়াটাকে 6 দ্বারা গুণ করি এবং সেটাকে 2 নং সমীকরণের সাথে আমরা কি করবো বলতো? 1 নং বিক্রিয়াটাকে আমরা 6 দ্বারা গুণ করি। 6 দ্বারা যখন গুণ করবো, তাহলে 6Fe2 প্লাস মাইনাস 6 ইলেকট্রন এবং 6 Fe কত মোল বলতো? 3 প্লাস। আর 2 নং যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন প্লাস 6 ইলেকট্রন, 14টি হাইড্রোজেন পরমাণু বা আয়ন, 14টি হাইড্রোজেন আয়ন। বিক্রিয়ার পরে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 2 ক্রোমিয়াম 3 প্লাস এবং হচ্ছে 7 মোল কি বলতো? পানি। এবার আমরা বিক্রিয়াটাকে যদি যোগ করি, তাহলে আমাদের কি দাঁড়ায়? দাঁড়াবে হচ্ছে 6Fe3 প্লাস ডাইক্রোমেট আয়ন মাইনাস 6 ইলেকট্রন প্লাস ইলেকট্রন, এটা কি বলতো? কাটা যাবে। তাহলে আর কি থাকে বলতো? 14টি হাইড্রোজেন আয়ন। বিক্রিয়া করা হচ্ছে 6Fe3 প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস এবং হচ্ছে 7 নং কি বলতো? পানি। আমাদের কিন্তু মোটামুটি একটা সমতা অবস্থা চলে আসছে। আমরা এখন যেটা সমতা করে পেয়েছি সেটা হচ্ছে আয়নিক অবস্থায়। আমাকে এবার এই আয়নিক অবস্থা থেকে আমাদের যোগের কাছে যেতে হবে, যেটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, দেখেন তো, আমরা যে দর্শক আয়নগুলো বাদ দিয়েছিলাম, সেই দর্শক আয়নগুলো আমরা আবার ফিরাই নিয়ে আসবো। তাহলে সেটা কিভাবে নিয়ে আসতে পারি? এই লাইনটা আমাদের একটু ভালো করে জানতে হবে। তাহলে আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে প্রয়োজনীয় দর্শকায়ন আমরা সরবরাহ করবো। কি কি দর্শকায়ন আমরা বাদ দিয়েছিলাম? আমাদের লক্ষ্য করা ছিল, আমরা এখান থেকে বাদ দিয়েছিলাম সালফেট আয়ন এবং এখান থেকে বাদ দিয়েছিলাম পটাশিয়াম আয়ন। তাহলে আমাদের যে প্রয়োজনীয় দর্শকায়ন পটাশিয়াম আয়ন এবং কি বলুন তো? সালফেট আয়ন আমরা কি করে পাই বলুন তো? সরবরাহ করে পাই। আমরা এখন যে কাজটা করব সেটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই লাইনটা তো আমাদের একটু কনফিউশন কাজ করে।
আমরা দশক আয়নগুলো কিভাবে সরবরাহ করবো সেটা একটু বলি। আমাদের এখানে বিক্রিয়ক বলো বা উৎপাদ বলো, যে ধনাত্মক আয়নগুলো আছে তারা দর্শক আয়নের ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে, একই সাথে যারা ঋণাত্মক আয়ন আছে তারা ধনাত্মক আয়নের সাথে যুক্ত হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের কি হবে, আয়রন আয়রন কি বলুন তো, এখানে 2+ হবে, আয়রন 2+ আমাদের হচ্ছে কার সাথে যুক্ত হতে পারবে, ওকে। আমরা যদি লক্ষ্য করি আমাদের আয়রন 2+ যুক্ত হবে আমাদের যেটা ধনাত্মক আয়ন, সে যুক্ত হবে ঋণাত্মক সালফেটের সাথে। আয়রন 2+ যদি সালফেটের সাথে যুক্ত হয় তাহলে আসলে যৌগটা কি উৎপন্ন হবে বলুন তো, ফেরাস সালফেট। একই রকম ভাবে ডাইক্রোমেট আয়ন, সে যেহেতু ঋণাত্মক আয়ন, সে যুক্ত হবে কার লগে বলতো, পটাশিয়াম আয়নের সাথে। সেক্ষেত্রে আমরা যৌগটাকে পাবো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এবং হাইড্রোজেন আয়ন যুক্ত হবে সালফেটের সাথে। এভাবে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমরা আবার একটু বলছি, আমাদের দর্শক আয়ন কিভাবে আমরা সরবরাহ করব। এখানে যারা ধনাত্মক আয়ন আছে তারা দর্শক আয়নের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, এখানে যদি ঋণাত্মক আয়ন আছে সেই আমাদের দর্শক আয়নের ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে। এভাবে আমাদের হিসাব করতে হবে। আরেকটা আমাদের টেকনিক আছে, সেটা হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো আমাদের পদার্থ বিক্রিয়ায় কিন্তু আমাদের 3জন বিক্রিয়ক আছে, এবং এখানেও কিন্তু দেখো তো আমাদের 3জন কি আছে বলো তো, বিক্রিয়ক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যে আয়নগুলো ওই যে পদার্থ বিক্রিয়ায় যেভাবে যৌগ আকারে আছে বা যে ফরম্যাটে আছে সেভাবে আমরা কিন্তু লিখতে পারি। সেটা কিভাবে, আয়রন 2+ এখানে কি হিসাবে ছিল, ফেরাস সালফেট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলুন তো, আমাদের হচ্ছে কি বলুন তো, ফেরাস সালফেট। তারপর হচ্ছে দেখো তো ডাইক্রোমেট আয়নটা কি হিসাবে ছিল বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা লিখে ফেলতে পারি কি বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট। এবং হাইড্রোজেন আয়ন কি হিসাবে ছিল বলতো, সালফেরিক অ্যাসিড। কি অ্যাসিড, সালফেরিক অ্যাসিড। তা আমরা হচ্ছে হাইড্রোজেনটা কি হিসেবে পাচ্ছি বলতো, সালফেরিক অ্যাসিড হিসেবে পাচ্ছি। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে আয়রন 2+ যেহেতু 6 মোল ছিল, তাহলে তোমাকে এখানে 6 মোল দিয়ে দিতে হবে। আর এখানে প্রোটন ছিল বা হাইড্রোজেন ছিল 14টি, তাহলে এখানে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে 7 দুগুণে 14টা আমরা হাইড্রোজেন পাই। এই অংশটা আমরা কিভাবে লিখেছি, আমরা দুইটা ফরম্যাটে লিখতে পারি। একটা হচ্ছে আয়রন ধনাত্মক, সালফেট ঋণাত্মক, এই দুজন যুক্ত হয়ে আমাদের ফেরাস সালফেট। ডাইক্রোমেট আয়ন ঋণাত্মক, পটাশিয়াম ধনাত্মক, এই দুজন মিলে হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। হাইড্রোজেন আয়ন ধনাত্মক, সালফেট ঋণাত্মক, এই দুজন মিলে হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড। অথবা আমরা যেটা টেকনিক্যালি মনে রাখতে পারি সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়ায় এই আয়নগুলো যেভাবে যোগ আকারে ছিল সেভাবে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি। Fe2+ হিসেবে ছিল ফেরাস সালফেট, লিখলাম ফেরাস সালফেট, এবং এটা কত মোল, 6 মোল, আমরা লিখলাম 6 মোল। ডাইক্রোমেট আয়ন হিসেবে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট, এই জন্য আমরা লিখলাম পটাশিয়াম ডাইক্রোমেট। এটাও 1 মোল, এখানে আমরা কত মোল লিখেছি, 1 মোল। আর এখানে যে হাইড্রোজেন এটা ছিল সেটা ছিল কি বলতো, সালফেরিক অ্যাসিড, এই জন্য আমরা এখানে সালফেরিক অ্যাসিড লিখেছি। যদি এখানে হাইড্রোজেন আয়ন হচ্ছে 14টা, দেখেন আমরা যদি এখানে 7 মোল লিখি, 7 দুগুণে 14টা আয়ন হয়। এবার চলে আসবো আমাদের উৎপাদের জায়গায়। উৎপাদ কিন্তু আমাদের 3জন আছে, কিন্তু এখানে আমাদের লক্ষ্য করি আমাদের কিন্তু পদার্থ বিক্রিয়া আমাদের উৎপাদের জায়গাটা আমরা খালি রেখেছি। তাহলে সেক্ষেত্রে তুমি এবার আমাদের স্বাভাবিক যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী তোমাকে হচ্ছে যৌগটাকে সাজাতে হবে। সেটা কিভাবে, এই Fe3+ মানে ফেরিক আয়ন যেহেতু ধনাত্মক, সে যুক্ত হবে আমাদের কার সাথে বলতো, সালফেট আয়নের সাথে। তাহলে আমাদের এই আয়রন বা ফেরিক আয়ন যুক্ত হচ্ছে কার সাথে, সালফেট আয়নের সাথে। তবে এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যোজনের একটা ব্যাপার আছে। আমাদের এখানে আয়রনের যোজনী কিন্তু 3 এবং সালফারের যোজনী হচ্ছে কত বলতো, 2। আমরা কিন্তু কোন একটা যৌগের স্ট্রাকচারে জানি কোন একজন পরমাণু বা আয়নের যোজনী থাকে অন্য পরমাণু বা আয়নের সাথে। অর্থাৎ আয়রনের যোজনী যে 3, এটা কার সাথে যুক্ত হবে, আমাদের সালফেটের সাথে। আর সালফেটের যোজনী যদি 2, সেটা আসবে কার সাথে বলতো, আয়রনের সাথে। অর্থাৎ এই যে যৌগটা তার নাম হচ্ছে ফেরিক সালফেট। কি সালফেট, আমরা এখানে মনে রাখবো আগে আমাদের হচ্ছে ধনাত্মক সাথে ঋণাত্মক আমরা যুক্ত করবো, তারপর হচ্ছে আমরা যোজনী হিসাব করবো। সেটা কিভাবে, যেমন এখানে আয়রন যোজনী ছিল 3, সেটা কার সাথে চলে আসছে, আমাদের সালফেটের সাথে। আর সালফেটের যোজনী হচ্ছে আমাদের 2, সেটা কার সাথে চলে আসছে বলতো, আয়রনের সাথে। এখানে দেখো তো আয়রন কতগুলো ছিল, 6 মোল। তাহলে আমরা যদি এখানে 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে আমাদের 6টা আয়রন আমাদের হয়ে যায়। এরপর আমরা চলে আসবো, দেখো তো ক্রোমিয়াম কত প্লাস, 3+।
তো ক্রোমিয়াম যেহেতু ধনাত্মক, সে যুক্ত হবে কার সাথে বলতো? ঋণাত্মক সালফেটের সাথে। আমরা লিখি ক্রোমিয়াম এবং কি বলতো? সালফেট। এখানেও কিন্তু আমাদের একটা যোজনীর ব্যাপার আছে। সেই যোজনীর ব্যাপারটা কি? আমাদের ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, কিন্তু সালফেটের যোজনী হচ্ছে কত বলতো? 2। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ক্রোমিয়াম সালফেট। যদি এখানে ক্রোমিয়াম মোল আছে 2 মোল, এখানেও কিন্তু আমাদের ক্রোমিয়াম দিকে চলে আসছে। এখানে আমাদের আর কোনো কিছু গুণ করার প্রয়োজন নেই। সর্বশেষ দেখো তো আমাদের এখানে কি আছে বলতো? 7 মোল কি বলতো? পানি। ওকে, মোটামুটি আমাদের হচ্ছে সবগুলো দর্শকের আমরা সংযোগ করে ফেলেছি। আমাদের লাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই বিক্রিয়া বা জারণের অর্ধবিক্রিয়া গুলোতে বিক্রিয়া থাকবে 3টা, উৎপাদ আসবে হচ্ছে আমাদের 4টা। অর্থাৎ আমরা যদি এখন দেখি, আমাদের এখন পর্যন্ত কিন্তু উৎপাদ আসছে 3টা, আর একটা উৎপাদ আমাদের বাড়তি আসবে, সেটা হচ্ছে এই যে এখানে দুজন দর্শক আয়ন আছে, এই দুটা দর্শক আয়ন যুক্ত হয়ে আমাদের চতুর্থ প্রোডাক্টটি আমরা পাবো। তাহলে পটাশিয়াম এবং সালফেট এই দুজনকে যদি আমরা একসাথে করি, তাহলে আমাদের কি পাবো বলতো? পটাশিয়াম সালফেট। সেক্ষেত্রে আমার সালফেটের যোজনী কত? 2, এবং পটাশিয়ামের যোজনী হচ্ছে কত বলতো? 1। তাহলে সর্বশেষ আমাদের উৎপাদটা হবে কি বলতো? পটাশিয়াম সালফেট। আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে বিক্রিয়াটা সমাপ্ত করা, সেটা কিন্তু করে ফেলেছি। কিন্তু লাস্ট একটা লাইন তুমি মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যখন পদার্থ বিক্রিয়াটা লিখেছিলাম, তখন কিন্তু আমাদের উৎপাদের জায়গাটা আমরা খালি রেখেছিলাম। এখন হচ্ছে সেই খালি জায়গাটা আমরা ফিল আপ করবো কিভাবে? এই যে বিক্রিয়াটাকে তুমি সমতা করে ফেলেছো, এই সমতা করার পর দেখো তো তোমার যে উৎপাদ 4 জন, সেটার নাম কিন্তু তুমি পেয়ে গেছো। এখন আমরা দেখে দেখে সেই উৎপাদগুলোর নাম এখানে লিখে ফেলবো। তবে লক্ষ্য রাখতে হবে মূল সংখ্যাগুলো বাদ দিয়ে, মূল সংখ্যাগুলো বাদ দিয়ে যে প্রোডাক্টগুলো আমরা পেয়েছি সরাসরি আমরা এখানে লিখে ফেলবো। কেন মূল সংখ্যাগুলো বাদ দিব? কারণ পদার্থ বিক্রিয়াতে আমাদের বিক্রিয়াটাকে আমরা সমতা করে নিই, আমরা সমতা করে পেয়েছি লাস্ট পর্যন্ত। সেখান থেকে আমরা দেখতে পাই আমাদের উৎপাদগুলো কি আছে, সেগুলো আমরা এখানে পদার্থ বিক্রিয়ায় সরাসরি লিখে ফেলবো। আমরা কি কি পেয়েছি দেখো তো? আমাদের পেয়েছি হচ্ছে আমাদের ফেরিক সালফেট, ফেরিক সালফেট। তারপর আমরা পেয়েছি হচ্ছে কি বলতো? আমাদের ক্রোমিয়াম সালফেট। আমরা পেয়েছি হচ্ছে কি বলতো? পানি। এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে কি বলতো? পটাশিয়াম। তো এই হচ্ছে অম্লীয় অম্লীয় বা লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা হয়, তাদের আমাদের সমতাকৃত সমীকরণটা আমরা এইভাবে কাউন্ট করবো। তো আমরা অনুরূপ ভাবে এখন আরেকটা বিক্রিয়া তো আমরা কি করবো বলতো? আমাদের সমতা করা শিখবো। আশা আমরা হচ্ছে সেটা কিভাবে শিখতে পারি? আমাদের একটু অংশ পরিবর্তন হবে, সেটা হচ্ছে ফেরাস সালফেটের সাথে আমরা একটু আগে করছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেটটাকে চেঞ্জ করে আমরা এবার দেবো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটটা বাদ দিয়ে আমরা এখন দেবো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমাদের বিক্রিয়াটাকে আমরা কি করবো বলতো? সমতা করবো। তাহলে আমাদের সবকিছু একই রকম আছে, শুধুমাত্র পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে আমরা এখন চলে আসবো কি বলতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। এই 1 নম্বর বিক্রিয়া এবং 2 নম্বর যে বিক্রিয়াটা, এই দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের পরীক্ষা সবচেয়ে বেশি আসে। আমরা এই দুইটা বিক্রিয়া খুব একটু ভালো করে জানার চেষ্টা করবো। আসুন, তো আমাদের সিস্টেমটা হচ্ছে কার মতো বলতো? আমরা যেভাবে প্রথম বিক্রিয়াটাকে আমরা সমতা করছি, সেই একই রকম ভাবে আমাদের এই বিক্রিয়াটাকে আমরা কি করবো বলতো? সমতা করবো। আসো আমরা শুরু করি আগের মতো করে আমাদের। আচ্ছা, আমরা কিভাবে করবো? আমাদের প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়া। আচ্ছা, আমরা শুরু করবো প্রথমে হচ্ছে আমাদের পদার্থ বিক্রিয়া দিয়ে। এবং এটা লেখার যে নিয়মটা ছিল আমাদের, প্রথমে হচ্ছে বিজারক পদার্থ অর্থাৎ ফেরাস সালফেট, দেন হচ্ছে জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং ফাইনালি হচ্ছে অম্লীয় দ্রবণ কি বলতো? সালফিউরিক অ্যাসিড। ওকে, এবং আমরা জানি আমাদের উৎপাদের জায়গাটা আমরা আপাতত কি রাখবো বলতো? খালি রাখবো। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণটা কিভাবে বানাবো বলছিলাম? আমাদের এখান থেকে আমরা দর্শক আয়নগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে সালফেট যদি বাদ দেওয়া হয়, সালফেট যদি 2 মাইনাস, তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের আয়রন 2 প্লাস। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমরা যদি পটাশিয়ামটা বাদ দিয়ে দিই, পটাশিয়াম হচ্ছে শুধুমাত্র ধনাত্মক আয়ন একটা, তাহলে এই ক্ষেত্রে আমরা যে আয়নটা পাবো সেটা হচ্ছে পারম্যাঙ্গানেট। অর্থাৎ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছিল, এখানে পটাশিয়ামটা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক চার্জ একটা, একটা ধনাত্মক বাদ দিলে আমরা তার সমপরিমাণ কি পাবো? ঋণাত্মক আয়ন মানে পারম্যাঙ্গানেট আয়নটা পাবো। আমাদের হচ্ছে সালফারিক অ্যাসিড থেকে আমরা হচ্ছে কি বলতো? সালফেটটা বাদ দিলে পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। এবার হচ্ছে আমাকে বিক্রিয়ার যে শেষ অবস্থাটা, সেটা আমাকে লিখতে হবে।
Fe2+ যদি থাকে, বিক্রিয়া পরে হচ্ছে আমাদের Fe3+, এবং তোমরা জানো পারম্যাঙ্গানেট আয়ন যখন বিক্রিয়া পরে থাকে, বিক্রিয়া পরে ম্যাঙ্গানিজ 2+, এই অংশটুকু কিন্তু আমাদের সার্টে আমরা পড়াই আসছি। তাহলে পারম্যাঙ্গানেট থেকে আমাদের হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, এবং সর্বশেষ হাইড্রোজেন থেকে আমাদের উৎপন্ন হবে কি বলুন তো? আচ্ছা, তাহলে আমাদের আইনিক সমীকরণটা শেষ। এবার আমরা চলে আসবো আমাদের এখান থেকে আমাদের জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া আমরা দেখব। তাহলে আমাদের হচ্ছে এবার জারণ বিক্রিয়া। তাহলে আমাদের ওই যে কথাটা আমাদের মনে রাখতে হবে, বিক্রিয়ার আগে এবং পরে জারণ মানের পরিবর্তন দেখে আমরা বুঝবো কোন একটি বিক্রিয়ার কার জারণ এবং কার বিজারণ হয়েছে। সেক্ষেত্রে যার জারণ মানটা বৃদ্ধি পাবে সেই ইলেকট্রন ত্যাগ করবে, আর যার জারণ মানটা কমবে সেই ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। তাহলে আমাদের একটু যদি দেখি, আমাদের আয়রন 2+ বিক্রিয়া পরে হয়ে গেছে কত বলুন তো? আয়রন কত? +3+। যেহেতু তার শুরুতে জারণ মান ছিল +2, বিক্রিয়া পরে হয়ে গেছে তার জারণ মান কত বলতো? +3। তাহলে সেক্ষেত্রে তার জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিন্স হচ্ছে সেই একটি ইলেকট্রন কি করে বলতো? ত্যাগ করে। এবার আমরা চলে আসবো আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কার হবে দেখেন তো? পারম্যাঙ্গানেট আয়ন যিনি বিক্রিয়ার পরে পরিবর্তিত হয়েছে ম্যাঙ্গানিজ 2+। এটা আমরা আবার একটু দেখি। এখানে বিক্রিয়ার পরে ম্যাঙ্গানিজ জারণ মানটা আমরা পাচ্ছি হচ্ছে +2। আমাকে জানতে হবে পারম্যাঙ্গানেট আয়নে ওই ম্যাঙ্গানিজের জারণ মানটা কত হচ্ছে। তো সেটা আমরা বের করতে পারি। পারম্যাঙ্গানেট আয়নে যেটা একটা আয়ন, তার সম্পূর্ণ আয়নের জারণ মান হচ্ছে -1। আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মানটা বের করা। সেক্ষেত্রে তাকে আমরা কি ধরবো বলতো? x। আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অক্সিজেন যেহেতু 4 জন আছে, ইনটু কত বলতো? 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। দ্যাট মিন্স আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা পাবো হচ্ছে +7। মানে হচ্ছে পারম্যাঙ্গানেট আয়নে আমাদের ম্যাঙ্গানিজের জারণ মানটা হচ্ছে +7। ওকে, তাহলে এবার লক্ষ্য করি আমরা, শুরুতে ম্যাঙ্গানিজ জারণ মান ছিল +7, বিক্রিয়া পরে কিন্তু হচ্ছে +2। তার মানে তার জারণ মান কিন্তু এবার হ্রাস পেয়েছে বা কমে গেছে। জারণ মান কমে গেলে হচ্ছে ইলেকট্রন কি করা বলতো? গ্রহণ করা। যেহেতু জারণ মান 5টা কমে গিয়েছে, তার মানে সে 5টি ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। তাহলে পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়নে আমাদের পরিণত হয়। আমাদের যেটা আবার মনে করা দিই, বিজারণ বিক্রিয়া আমাদের একটু বাড়তি কাজ আছে। সেটা কাজটা কি? বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, ডান পাশে আমাদেরকে তত মোল কি দিতে হবে বলতো? পানি দিতে হবে। যেহেতু এখানে অক্সিজেন আছে 4টি, তাহলে আমাদের ডান পাশে 4 মোল কি আসবে বলতো? পানি। এবং পানি উৎপন্ন হওয়ার পর আমরা দেখি আমাদের হাইড্রোজেন সংখ্যা হয়ে যায় 8টা। তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের বাম পাশে হাইড্রোজেন আয়ন দিতে হবে কতগুলো বলতো? তাহলে আবার মনে করে দিই, বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, ডান পাশে আমাদের তত মোল পানি, এবং পানি উৎপন্ন হওয়ার পর যতগুলো হাইড্রোজেন আমাদের হচ্ছে, ঠিক বাম পাশে ততটুকু আমরা হাইড্রোজেন আয়ন দিয়ে সেটাকে ব্যালেন্স করব। তো আমরা এবার একটু লক্ষ্য করি, আমাদের জারণ বিক্রিয়ায় সেই ইলেকট্রন ত্যাগ করছে হচ্ছে 1টি, এবং বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে কি বলতো? 5টি। আমরা যদি এটাকে ইলেকট্রন আদান প্রদানটাকে সমান করতে চাই, সেটাকে হচ্ছে আমরা দুইটা সমীকরণ লিখলাম, একটা হচ্ছে 1 নং, একটা হচ্ছে কত নম্বর? 2 নং। সমতা করার ক্ষেত্রে বা ইলেকট্রন আদান প্রদান সমান করার ক্ষেত্রে 1 নং বিক্রিয়াটাকে আমরা 5 দ্বারা গুণ করলাম, এবং একই সাথে কার সাথে বলতো? 2 নং এর সাথে আমরা এটা যোগ করব। 5 দ্বারা যখন তুমি গুণ করবো, তাহলে F5 Fe2+ -5 ইলেকট্রন, এবং কত বলতো? 5 Fe কত প্লাস বলতো? 3। আর 2 নং যে বিক্রিয়া ছিল পারম্যাঙ্গানেট আয়ন যোগ 5 ইলেকট্রন যোগ হচ্ছে 8টি হাইড্রোজেন আয়ন, এবং বিক্রিয়ার পরে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ 2+ 4 মোল কি বলতো? পানি। আমরা হচ্ছে সরাসরি দুটো বিক্রিয়াকে যোগ করে দিব। যোগ করলে কি হবে বলতো? 5 Fe2+ পারম্যাঙ্গানেট আয়ন, আর 5টি ইলেকট্রন -5 ইলেকট্রন প্লাস ইলেকট্রন, যেটা কি বলতো? কাটা যাবে। আর থাকবে কি বলতো? 8টা হাইড্রোজেন আয়ন, এবং হচ্ছে 5 Fe3+ Mn2+, এবং হচ্ছে 4 মোল কি বলতো? তো দেখো আমাদের মোটামুটি কিন্তু আয়নিক অবস্থা একটা সমতা চলে আসছে। এবার ফাইনালি যেটা আমাদেরকে আবারও মনে করতে হবে, আমরা যে দর্শক আয়নগুলো বাদ দিয়েছিলাম সেগুলোকে আমাকে পুনরায় সরবরাহ করতে হবে। তো আমরা এবার কি কাজ করতে পারি বলুন তো? আমাদের প্রয়োজনীয় দর্শক আয়ন কি কি বাদ দিয়েছিলাম আমরা? পটাশিয়াম আয়ন, এবং হচ্ছে কি বলুন তো?
সালফেট আয়ন আমরা কি করে পাই বলুন তো? সরবরাহ করে পাই। তাহলে সরবরাহটা কিভাবে করব সেটা একটু আবারও রিপিট করে দিচ্ছি। আমাদের আমাদের এখানে যারা ধনাত্মক আয়ন তারা দশক আয়ন ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। এখানে যারা ঋণাত্মক আয়ন তারা কি হবে বলতো? ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে। নিয়ম অনুযায়ী কি হয়? Fe2 প্লাস সালফেটের সাথে যুক্ত হয়ে ফেরাস সালফেট উৎপন্ন করবে। পারম্যাঙ্গানেট আয়ন পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপন্ন করবে। হাইড্রোজেন আয়ন সালফেটের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? তো সালফেটিক অ্যাসিড উৎপন্ন করবে। আর যে আমাদের টেকনিকটা ছিল সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়ায় এই আয়নগুলো যে অবস্থা ছিল বা যে ফরম্যাটে ছিল আমরা সেভাবে সরাসরি কিন্তু দেখিয়ে ফেলতে পারি। আমরা যদি সেটাই লক্ষ্য করি, Fe2 প্লাস ছিল কি বলুন তো? ফেরাস সালফেট। ফেরাস সালফেট এবং এটা কত মোল? 5 মোল। আমাদের এখানে মোল সংখ্যাটা অ্যাড করতে হবে। আর পারম্যাঙ্গানেট আয়নটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। লিখলাম হচ্ছে আমাদের কি বলতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর হাইড্রোজেন আয়নটা হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড হিসেবে ছিল। এখানে হাইড্রোজেন আয়ন ছিল 8টা, তার মানে আমরা যদি এখানে 4 দ্বারা গুণ করি 4 দুগুণ 8 হাইড্রোজেন আমাদের হয়ে যায়। তাহলে আমাদের বিক্রয় কাজটা শেষ। এবার হচ্ছে আমাদের উৎপাদ। উৎপাদে কিন্তু আমাদের এখানে অবস্থাটা কিন্তু খালি। তাহলে সেক্ষেত্রে তুমি স্বাভাবিক যে নিয়ম আমরা সমতলা করি সেভাবে তোমাকে করতে হবে। Fe3 প্লাস যেটা ধনাত্মক সে যুক্ত হবে কার সাথে বলতো? ঋণাত্মক সালফেটের সাথে। যুক্ত লিখে বলতো FeF। তবে এখানে যেহেতু আয়রন যোজনী 3 এবং সালফার যোজনী হচ্ছে কত বলতো? 2, তাহলে আয়রন যোজনী চলে আসবে সালফেটের কাছে এবং সালফার যোজনী আসবে কার সাথে বলতো? আয়রনের সাথে। তবে এখানে দেখো তো আয়রন 3 প্লাস কত মোল আছে? 5 মোল। তাহলে আমাকে এখন এখানে কত দ্বারা গুণ করলে এটা 5 হয় বা 5 এর সমতুল্য হবে সেটা আমাকে কাউন্ট করতে হবে। তো আমরা একটু যদি মনে করে দিই, আমাদের যদি এটা 6 মোল থাকতো তাহলে কিন্তু আমরা এখানে 3 দ্বারা গুণ করতাম, মানে 3 দুগুণে 6। আমার যদি এটা 8 থাকতো তাহলে আমরা এখানে 4 দ্বারা গুণ করতাম, 4 দুগুণে 8। কিন্তু এখানে আছে যেহেতু 5, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে 5/2 দ্বারা। আমাদের 5/2 দ্বারা কি করতে হবে বলুন তো? এটা গুণ করতে হবে। তাহলে 5/2 দ্বারা গুণ করি, 5/2 দ্বারা যদি গুণ করে তাহলে কি হবে দেখেন? 5/2 ইন্টু 2 আলটিমেটলি হচ্ছে আমাদের কত থাকে বলো তো? 5। বুঝতে পারছি? তার মানে হচ্ছে এখানে যেহেতু 5 মোল ছিল এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের 5/2 দ্বারা কি করা হয়েছে বলুন তো? আমাদের গুণ করছি আমরা। ওকে, এবার হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস যেহেতু উনি ধনাত্মক সে যুক্ত হবে কার সাথে বলতো? ঋণাত্মক সালফেটের সাথে। তাহলে ম্যাঙ্গানিজ এবং হচ্ছে কি বলতো? সালফেট। এখানে ম্যাঙ্গানিজ যোজনীয় 2, সালফেট যোজনীয় কত বলতো? 2। 2 দিয়ে কি বলতো আমাদের? ফাইনালি হচ্ছে আমাদের 4 মোল কি বলুন তো? মানে ওকে। তো যে কথাটা আমরা গত বিক্রিয়ার সময় বলেছিলাম, আমাদের বিক্রয়ক এই ধরনের যতগুলো বিক্রিয়াকে আমরা সমতা করবো, বিক্রয়ক হচ্ছে 3টা, উৎপাদক আমাদের কত করবো? 4টা। তো সর্বশেষ উৎপাদটা হবে এই দুজন দর্শক আয়ন একত্রিত হয়ে আমাদের চতুর্থ প্রোডাক্ট আসবে। দ্যাট মিন্স হচ্ছে পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে আমাদের পটাশিয়াম। ওকে, এই বিক্রিয়া আমাদের আর্কালাইন বাড়বে। তার আগে আমাকে বলে রাখি, যেহেতু আমরা বিক্রিয়াকে সমতা করব, আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে বাম পাশে আমাদের পটাশিয়াম হচ্ছে 1টি, কিন্তু ডান পাশে পটাশিয়াম হচ্ছে আমাদের কতটি বলতো? আমরা যদি ব্যালেন্স করতে যাই তাহলে এটাকে আমরা হাফ দ্বারা গুণ করতে পারি। হাফ দ্বারা গুণ করলে আমাদের সমান হবে। তোমাদের কিন্তু অনেক সময় চিন্তা আসতে পারে যে স্যার আপনি তো এখানে 2 দ্বারা গুণ করলে হয়। এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের ম্যাঙ্গানিজ সংখ্যা বাড়বে, আবার অক্সিজেন পরমাণু সংখ্যাটাও বেড়ে যাবে। এই জন্য আমরা এখানে 2 দ্বারা না গুণ করে এখানে আমরা কি দ্বারা গুণ করছি বলতো? হাফ দ্বারা। হাফ দ্বারা গুণ করলে কি হবে? হাফ ইন্টু 2, মানে আলটিমেটলি কতগুলো বলতো? 1। তাহলে এই হাফটা কিন্তু প্রথমে আমাদের ছিল না। এটা কোত্থেকে আসলো? আমাদের যেহেতু এই পাশে আমাদের পটাশিয়াম ছিল 1টি, একটা মাত্র পটাশিয়াম ছিল, আর এই পাশে আমাদের পটাশিয়াম চলে আসছিল 2টা। ব্যালেন্স করার জন্য আমরা এটা কি দ্বারা গুণ করছি? হাফ দ্বারা যখন গুণ করলাম তখন কিন্তু উভয় পাশে আমাদের পটাশিয়ামের পরমাণু সংখ্যাটা কি হয়ে গেছে বলতো? সমান হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই সমতা হয়ে গেছে। আমরা যদি এখানে আরেকটা লাইন বৃদ্ধি করতে চাচ্ছি, এর জন্য আমাদের যে ভগ্নাংশ অবস্থাটা আছে মোল সংখ্যা সেটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা এই পুরো বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করতে পারি। 2 দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে? 5 দুগুণে কত বলতো? 10 মোল ফেরাস সালফেট। এখানে হবে 2 পটাশিয়াম কি বলতো? পারম্যাঙ্গানেট। এটা হবে 8 মোল কি বলতো? সালফেরিক অ্যাসিড। এখানে যেটা হবে, যেহেতু আমি এটাকে পুরোটাকে 2 দ্বারা গুণ করছি আমাদের ভগ্নাংশ সংখ্যাটুকু বাদ দেওয়ার জন্য, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 5 Fe2SO4। এখানে হবে কত? 2 ম্যাঙ্গানিজ সালফেট। এখানে হচ্ছে আমাদের 8 মোল কি বলতো? পানি। এবং সর্বশেষ এখানে এটা 2 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে আমাদের পটাশিয়াম।
এই শুধুমাত্র এই একটা লাইন বাড়তি হচ্ছে কেন, বদনাম সংকেতক আমাকে বাদ দেওয়ার জন্য। এখন যেহেতু আমাদের সমাপ্ত করা শেষ, আমরা বলছিলাম আমাদের যেহেতু পদার্থ বিক্রিয়া উৎপাদের জায়গাটা আমরা খালি রেখেছিলাম, সেটাকে আমরা এখান থেকে যে সমাধান করছিলাম সেখান থেকে দেখে দেখে আমাদের 4টা প্রোডাক্টের নাম আমরা লিখে ফেলবো। সেগুলো আমরা কি কি পাইতে বলুন তো? ফেরিক সালফেট, আমরা পেয়েছি হচ্ছে বলতো ম্যাঙ্গানিজ সালফেট। মনে রাখতে হবে মোল সংখ্যা কিন্তু বাদ দিয়ে হিসাব করতে হবে, মোল সংখ্যা দেওয়া যাবে না, কারণ হচ্ছে পদার্থ বিক্রিয়া কিন্তু আমরা বিক্রিয়াটাকে সমাধান করে নিই। এই হলো আমাদের 4টা প্রোডাক্ট, আমাদের কি বলতো ফেরিক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং কি বলতো পটাশিয়াম সালফেট। এই দুটি বিক্রিয়া অর্থাৎ আমরা যে দুটা বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া শিখালাম, দুটা বিক্রিয়া কিন্তু আমাদের খুবই গুরুত্ব।